ভাই সত্যি করে বলছি, কিন্তু দাদা ছুটিয়ে লাল করে দিয়েছে। এমন দৃশ্য বাংলাদেশে এই প্রথম। যে আগিলাদিন নাইরে নাতি খাবলায়া খাবলায়া চিনি খাইতি যে বার্তা দিয়েছে, এটা ভারতের জন্য একটা কঠিন সমুচিত জবাব বলে আমি মনে করছি। বিরল ঘটনাই ঘটছে। বাংলাদেশের কৃষককে মাঠ থেকে তুলে নিয়ে গেছে বিএসএফ। এর প্রতি উত্তরে তাকে ছাড়ানোর জন্য আমার দেশের কৃষকরা কি করেছে, ভারতীয় কৃষককে ধরে আনছে। এখন ভারতীয় কৃষককে ধরে আনার পরে বিএসএফ বাংলাদেশের কৃষককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। দেখেন, সাহস থাকলে, হিম্মত থাকলে সম্মান নিয়ে বাঁচা যায়। ডোনাল্ড ট্রাম্প স্পেশাল সুবিধা দিতে চাচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প সহ সকল ব্যবসা বাণিজ্যের জন্য। আমেরিকা বাংলাদেশকে স্পেশাল সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে। অপরদিকে কঠিন করেছে ভারত সহ, চায়না সহ, মেক্সিকো সহ অন্যান্য দেশের ব্যবসায়ীদের জন্য। ওই আরাফাইত্যা, তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস। তোর আব্বা জানকে, তোর যে জাতির আব্বা আছে না, এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে, পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস। আরাফাত, খাড়াস। তোদের ফর্মুলায় বাংলাদেশ আর কখনো চলবে না। 1971 একটা যুদ্ধ হয়েছে, 2024 একটা যুদ্ধ হয়েছে। বাংলাদেশকে ঠিক করতে গেলে আরো একটা বিপ্লব দরকার। সে বিপ্লবটা হলো দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত এবং করাপ্টেড অযোগ্য অপদার্থ রাজনীতিবিদদের বিরুদ্ধে। আপনাদেরকে আরো একটা বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। সেই গুণে ধরা অযোগ্য 53 বছরের অপদার্থ মূর্খ রাজনীতিবিদদেরকে বিদেশে বিভিন্ন দেশের এজেন্টদের মতো স্বাস্থ্যোদ্ধারে পশ্চিমে নয় পূবে যেতে চাইছে ঢাকা। চীন করুণায় কুনমিং হতে চলেছে কলকাতার বিকল্প, অর্থাৎ চীনের কুনমিং হতে চলেছে কি কলকাতার বিকল্প। শিক্ষার্থী জনতার পক্ষ থেকে বিএনপিকে আরো কঠিন বার্তা দেওয়া হলো। দর্শক, বিএনপিকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে তাদের ক্ষমতার খায়েশ যে কোনো মূল্যে জনগণের মাথার উপর কাঁঠাল ভেঙে খাওয়ার যে খায়েশ, এটা এদেশের জনতা পূরণ হতে। ভাইরে ভাই, বাংলাদেশের সাথে যে লড়তে এসেছে ভারত সীমান্তের যে ঘষাঘষি শুরু হয়েছে, প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতার আজকের এই ভিডিওটি হতে চলেছে। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি একটুকু স্কিপ করবেন না। যারা ভিডিওটি অন করেছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত বিষয় জানতে পারবেন। আজকে আমি আপনাদেরকে আসলে বোঝাবো যে বাংলাদেশের জনগণ তাদের বাংলাদেশকে কতটুকু মন প্রাণ দিয়ে ভালোবাসি। প্রিয় দর্শক, হ্যাঁ, এরই ধারাবাহিকতা আজকের এই ভিডিওটি হতে চলে। তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। কথা বাড়াবো না, ধারাবাহিকভাবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওটি আগে দেখে আসি, তারই পরিপ্রেক্ষিতে আমরা কিছু কথা তুলে ধরবো। বাংলাদেশের কৃষকরা দেখিয়ে দিল বাংলাদেশের কৃষককে মাঠ থেকে তুলে নিয়ে গেছে বিএসএফ। এর প্রতি উত্তরে তাকে ছাড়ানোর জন্য আমার দেশের কৃষকরা কি করেছে, ভারতীয় কৃষককে ধরে আনছে। এখন ভারতীয় কৃষককে ধরে আনার পরে বিএসএফ বাংলাদেশের কৃষককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। দেখেন, সাহস থাকলে, হিম্মত থাকলে সম্মান নিয়ে বাঁচা যায়, তার একটা প্রমাণ দিল আমাদের দেশের কৃষক ভাইয়েরা। এখান থেকে আমাদের বিজিবিকে শিখতে হবে যে কি আচরণ করা উচিত। তারা মনে করেন আপনারা, যখন বিজিবি সদস্যকে বিএসএফ গুলি করে হত্যা করেছিল, সেই দিন ফুল দিয়ে কফিন গ্রহণ করেছিল আমাদের বিজিবি। ওই দিন যদি প্রতি উত্তর দিত, ওই দিন যদি একটা বিএসএফকে ফালাই দিতে পারতো, তাহলে দেখতেন এত দূর পর্যন্ত কিন্তু গড়াতো না। আজকে বছরের পরে বছর ইন্ডিয়া কাঁটাতার দিয়ে গেছে জিরো লাইনে, অথচ আইন আছে যে দুই দেশের মধ্যে 300 মিটারের মধ্যে কাঁটাতার দেওয়া যাবে না, অর্থাৎ কোনো দেশ কাঁটাতার দিলে 150 গজ দূরে দিতে হবে, অথচ তারা জিরো লাইনে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমাদের এক স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, সে বলছে শেখ হাসিনা চুক্তি করছে, এই জন্য তারা এটা সুযোগ দিতে বাধ্য, নির্দিষ্ট কিছু সীমান্তে জিরো লাইনে তারা কাঁটাতার দেবে। আমার কথা, শেখ হাসিনা অবৈধ চুক্তি করে গেছে, সেইটা এই সময়ে এসে বর্তমান উপদেষ্টা সে নতজানু আচরণ করবে? তার চাইতে ওই কৃষক ভালো, যেই কৃষক আপনার হলো আমাদের ভারতীয়দেরকে আটক করে রাখছে, বাংলাদেশের কৃষককে উঠাই না দেওয়ার প্রতিবাদে বাধ্য হয়েছে পতাকা বৈঠক দিতে, বাধ্য হয়েছে আমার কৃষককে ফিরাই দিতে। আজকে প্রিয় বাংলাদেশের নাগরিকরা, যখন থেকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছি, তখন থেকে আমরা কি কি পেলাম? এই যে অনেকে বলে না আমরা অযথা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করি, ভারতের পণ্য বয়কট করি। ভাই, হিসাবটা তো বুঝতে হবে। আমার এখানে $18 বিলিয়ন আমাদের প্রবাসীরা রিজার্ভ আমাদের ডেভেলপ করে, বাংলাদেশের রেমিটেন্স পাঠায়, তার $12 বিলিয়ন ভারতে চলে যায়। এর মধ্যে এই যে 2023-এর সময় থেকে আমরা যখন আগ্রাসন বিরোধী কথাবার্তা শুরু করলাম, 2024-এ এসে এইটা $10.2 বিলিয়ন রূপান্তরিত হলো। এরপরে আমরা যখন আরও শক্তিশালী করলাম ভারতের আগ্রাসন বিরোধী লড়াই, তখন এটা 5.99 বিলিয়নে রূপান্তরিত হলো। এইবার আমারে বলেন, ভারতের আগ্রাসন বিরোধী লড়াই দেশের কোনো উপকার করছে না ক্ষতি করছে? আমাদের কোম্পানি, আমাদের ফ্যাক্টরিগুলো ভালো চলতো না, সেগুলো ভালো চলছে। এইটা যারা বোঝে না তাদেরকে আমরা কী দিয়ে বোঝাবো? আমরা সবাইকে আহ্বান জানাই, ভারত ইস্যুতে নতজানু করার কোনো সুযোগ নাই।
আপনারা শিখবেন কার কাছ থেকে? বাবর ভাইয়ের কাছ থেকে শিখবেন। আপনারা কার কাছ থেকে শিখবেন? ইলিয়াস ভাইকে দেখে শিখবেন। ইলিয়াস ভাই কোন ইলিয়াস ভাই? সাংবাদিক ইলিয়াস ভাই তো আমরা শিখবই, কিন্তু আরেকজন ইলিয়াস রয়েছে যে বরাক নদীর উপরে টিপাই মুখ বাদ দেওয়ার প্রতিবাদে লং মার্চ করেছিলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুম হয়েছেন, নিহত হয়েছেন। সে আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা। আমরা আজকে এই কৃষকের ঘটনা থেকে যদি শিক্ষা নিতে না পারি, আমাদের বিডিআর আমাদের বিজেপি যদি শিক্ষা নিতে না পারে, তাহলে আর কিছু করার নাই। এবং সাম্প্রতিক সময়ে ভারতের সাথে বাংলাদেশের যে দ্বন্দ্ব সীমানা কেন্দ্রিক আমাদের উপর যে আগ্রাসন চালাচ্ছিল, আমাদের জনগণকে সবাই স্যালুট দেন একবার। বিজেপিকে বলবো জনগণের কাছ থেকে শেখেন। তাদের মধ্যে যে জ্বালা, দেশের জন্য যে জ্বালা, এই জ্বালা আপনার মধ্যে জ্বলান। এবং সরকারকে বলবো দ্রুত এই বিজিবি নামটা পরিবর্তন করে বিডিআর নাম দেন। বর্ডার গার্ড এটা কোনো টেকসই এবং জুতসই নাম না। বাংলাদেশ রাইফেলস এটা হলো জুতসই নাম। এবং বাংলাদেশ রাইফেলস এই নাম যখন ছিল তখন ভারত ভয় পাইতো, আর যখন থেকে বর্ডার গার্ড হয়ে গেছে তখন আমাদের বিজিবিকে চকিদার হিসেবে বিবেচনা করছে বিএসএফ। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওরে আরাফাতটা, তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস। তোর আব্বা জানকে, তোর যে জাতির আব্বা আছে না, এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস। আরাফাত খাড়াস, তোমাকে আমি বলছি, গুজবের মাধ্যমেই কেটেছে গত 16টি বছর আওয়ামী লীগের। মাঝখানে একটু বিরতি দিয়ে আবার নতুন করে গুজব শুরু করেছে আওয়ামী লীগ। তাদের গুজব নির্ভরই এই দলটাকে চলতে হচ্ছে। গুজব ছাড়া একটা সেকেন্ডও যেন এই দলটা টিকতে পারছে না। আপনারা জানেন গত 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত মিনিমাম আপনি যদি একটু ছোট বড় হিসাব করেন, কমপক্ষে 50টার অধিক গুজব ছড়িয়েছে এই আওয়ামী লীগ। একদিন 0 পয়েন্টে আসে, একদিন চট করে চলে আসে, একদিন ডিসেম্বরের মধ্যে চলে আসে, একদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পালিয়ে যায়, সেনাবাহিনী প্রধান পালিয়ে যায়, সেনাপ্রধান দায়িত্ব নিয়ে নিবে, কু হচ্ছে, বাংলাদেশের সমন্বয়করা পালাচ্ছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বিদেশে তারা বাড়ি করছে, পাসপোর্ট করছে, রাজনীতিবিদরা অস্থির হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন নামে বেনামে গুজব আর গুজব। সর্বশেষ গুজবটা ছিল গতকালকে রাতের বেলা গুজব করে এই আওয়ামী লীগ সারা বাংলাদেশের মানুষকে বোঝাতে চেয়েছে যে রাতের বেলায় সেনাপ্রধান চেঞ্জ হচ্ছে, কু হচ্ছে, বাংলাদেশের শাসন ক্ষমতা আর্মি নিয়ে নিচ্ছে, ওদিকে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান পালিয়ে গিয়েছে, উপদেষ্টারা পালিয়ে যাচ্ছে। কি পেলেন সকালবেলা? এই গুজব বাহিনী আসলে কোনো লজ্জা শরম নাই, এতটা বেহায়া নির্লজ্জ হয়েছে যে তারা এখন আর এই ধরনের কাজ করতে বিন্দুমাত্র তাদের শরমও করে না। ওদের যে পেজ, ওদের যে ফলোয়ার, ওদের যারা লোক, তাদের ওইগুলোতে ঢুকে শুধু প্রস্তাব করেও যদি আসেন তাও আপনার কাছে ঘৃণা লাগবে যে কিভাবে মিথ্যা কথাগুলো সুন্দর করে উপস্থাপন করে। আজকের সেরকম আরেকজন গুজববাজের কথা বলবো স্পেশালি, তিনি হচ্ছেন আরাফাত। এই টাউট আরাফাত সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন যে তিনি বাংলাদেশের অবৈধ সরকারের একজন এমপি ছিলেন, যিনি হিরো আলমের সাথে আসল ভোটে ঠকেছিলেন, কিন্তু কাটচোর করে তারপরে হিরো আলমকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং হিরো আলমের উপরে আক্রমণ করেছে, যার একেবারে ভিডিও সারা বাংলাদেশ সহ বিশ্ববাসী দেখেছেন। সেই আরাফাত আজকে বলছে, গুজববাজ আরাফাত, যে আগামী নির্বাচন ইউনূসের অবৈধ সরকারের অধীনে হবে না, এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। বলে কে? চোর, টাউট, গুন্ডা, খুনি আরাফাত। এই যে টাউট, এই টাউট বলছে যে আগামী নির্বাচনের জন্য ওর বাবার জন্য একটা নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে, সেটার মাধ্যমে উনি নির্বাচন করবে। ওরে আরাফাতটা, তোর আব্বাকে কবর থেকে ডেকে নিয়ে আস। তোর আব্বা জানকে, তোর যে জাতির আব্বা আছে না, এই আব্বা জানকে কবর থেকে তুলে নিয়ে এসে তোর যদি সাহস থাকে বাংলাদেশে পারলে তুই আরেকটি এই সরকারকে পতন ঘটিয়ে আরেকটি সরকার এনে নির্বাচন করে দেখাস। আরাফাত খাড়াস, তোমাকে আমি বলছি। ও বলছে নির্বাচন হতে হবে নিরপেক্ষ, নির্বাচনে যে জয়যুক্ত হবে সে সরকার গঠন করবে, যে বেশি কম ভোট পাবে, একটু কম পাবে, সে বিরোধী দল হবে, ওদেরকে বিচার করতে হবে, জঙ্গি সহ বিভিন্ন মানুষদেরকে গ্রেপ্তার করতে হবে, ওদের সকল নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ওদের দলের যারা জেলে গেছে সবগুলোকে মুক্তি দিতে হবে। ওরে মামু বাড়ির আবদার, খুনির ঘরের খুনি, তোর আবার নিরাপত্তা, তোর আবার ভোট, তোর আবার নির্বাচন, তুই কোত্থেকে সাহস পেয়েছিস? তোকে আমি চ্যালেঞ্জ দিলাম 24 ঘন্টার মধ্যে যদি তুই ফেস সামনে এনে ভিডিও কিংবা বার্তা কিংবা লাইভ দেখাতে না পারিস, তাহলে তুই কোন বাবার সন্তান সেটা তুই পরিচয় দিতে পারবি না। তবে আমি 24 ঘন্টা সময় দিলাম আরাফাতকে, আমি 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে জাতির কাছে এসে তুই পারলে প্রমাণ কর, তুই তো নির্বাচন করবি, পারলে প্রমাণ কর যে হোয়ার আর ইউ নাও। তোমার যদি শক্তি থাকে, তোমার যদি কোনো ধরনের এতটুকু চ্যালেঞ্জ গ্রহণ করার মুরাদ না থাকে, তাহলে তুই আবার বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলিস কেন? এই ঘৃণিত অপসংস্কৃতির লোক, এই ঘৃণিত অভিশপ্ত বাংলাদেশের কাছ থেকে একেবারে বিতাড়িত শয়তানগুলো, কিভাবে তোরা আজকের এইরকম করে কথা বলিস, যেই কথাগুলোর সাথে গত 2-4 মাস আগে এই যে বাংলাদেশ থেকে হাসিনা তোর পালিয়ে গেলি 6-7 মাস আগে, সেই সময় লজ্জা করে নাই 2000 মানুষকে হত্যা করতে, গুম করতে, খুন করতে? এখনো মানুষগুলো বিছনায় কাতরাচ্ছে। শরম আছে, লজ্জা আছে এই বেহায়াদের?
এরা আবার রাজনীতি করতে চায় বাংলাদেশে। কি চিন্তা করে দেখেছেন? এই গুজববাজরা হচ্ছে সকাল সন্ধ্যায় কথাগুলো বলে। এখন আপনারা বলতে পারেন বলে কেন? হ্যাঁ বলে একটা কথা বলতে বলতে এস্টাবলিশমেন্ট করতে চায় যে উই আর অ্যাক্টিভ ইন পলিটিক্স। তারা এখন পলিটিক্সে অ্যাক্টিভ আছে। যারা হারিয়ে গিয়েছে, যাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যাদেরকে কেউ খুঁজে পায় না, এমনকি আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে দেখবেন তাহাজ্জুদের সময় 3 থেকে 4 জন মিলে একটা মিছিল করে তার মধ্যে আবার 2 জন পিছনে তাকায়, বারবার এরকম তাকায় কেউ আসছে কিনা দেখে। তো যারা তাহাজ্জুদ গুজারির মিছিল করে আবার সেখান থেকে 2 জন পিছনে তাকিয়ে দেখে যে কেউ আসছে কিনা, তারা নাকি বাংলাদেশে আসবে, নির্বাচন করবে, আবার তারা বলছে যে এটা করতে হবে সেটা করতে হবে। তোমার এই ষড়যন্ত্র, তোমার এই বক্তব্য, আমি অবাক হয়ে যাই। এই বক্তব্যগুলো নিয়ে কথা বলতে হয়, এটাও আমার কাছে ঘৃণা লাগে। কতটা অভিশপ্ত এগুলো। আচ্ছা বলেন তো, আরাফাত এই যে ওরে মানুষ বলে যে কোমরা পটাশ না কি কি বলে, আমি তো এগুলো জানিও না এই ভাষাগুলো। তো এই যে পটাশ গুলো যে কথা বলে, কোত্থেকে বলে? ও যদি মায়ের সন্তান হয়, বাবার সন্তান হয়, ও আমি লাইভ করছি আপনারা জানেন, যখন যেখানে বসে লাইভ করছি আওয়ামী লীগেরা বলেও আমি বলেছি আমি এখন মালয়েশিয়ায়, আমি এখন অস্ট্রেলিয়ায়, আমি এখন আপনার কি বলে তুরস্কে, আমি এখন অমুক জায়গায়, বলি নাই? তোরা কোথায় আছিস বল? তুই যদি বলতে পারিস যে তুই এখন ভারতে পালিয়ে আছিস, বল যে আমি ভারত থেকে বলছি। তুই যদি এখন কয়েকদিন আগে একটা ভিডিও লাইভ দেখতেছিলাম, আরাফাত লাইভে এসে কথা বলছে, আর আরাফাত ফেস ক্যামেরা অফ রাখছে, আর ক্যাপশনে লেখা মাননীয় তথ্যমন্ত্রী। এখন কি ভাষায় গালি দেব? ও কার তথ্যমন্ত্রী? ও পাপিয়া সম্রাটদের সেই সকল অস্ত্রের তথ্যমন্ত্রী না কিসের তথ্যমন্ত্রী? ডোনাল্ড ট্রাম্প স্পেশাল সুবিধা দিতে চাচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প সহ সকল ব্যবসা বাণিজ্যের জন্য। আমেরিকা বাংলাদেশকে স্পেশাল সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে। অপরদিকে কঠিন করেছে ভারত সহ, চায়না সহ, মেক্সিকো সহ অন্যান্য দেশের ব্যবসায়ীদের জন্য। আর বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য স্পেশাল সুবিধা দিতে চায় ডোনাল্ড ট্রাম্প, এবং নতুন করে বাংলাদেশকে গড়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করতে চাচ্ছেন জনাব ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, জনাব ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আমরা শুনে আসছিলাম আওয়ামী লীগের প্রপাগান্ডাগুলা। তারা প্রপাগান্ডা চালিয়েছিলেন যে ভারত থেকে, ভারতীয় বাংলা মিডিয়াগুলা থেকে, ভারতীয় ইংরেজি মাধ্যম এবং উর্দু, হিন্দি সহ ভারতীয় বিভিন্ন মিডিয়াতে তারা প্রপাগান্ডা চালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি শপথের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা ছিনিয়ে নেবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থাকতে দিবেন না, আর শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করবেন। এই প্রপাগান্ডাগুলা যে মিথ্যা, তখন আমরা বলার পরেও আপনারা অনেকটা চিন্তিত ছিলেন, প্রত্যেকেই চিন্তায় ছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর ভালো সুবিধা থাকার কারণে, ভালো সম্পর্ক থাকার কারণে হয়তোবা ভারতকে প্রাধান্য দিতে গিয়ে আবারও বাংলাদেশের জনগণের উপরে আওয়ামী লীগের দুঃশাসন চাপিয়ে দিবে ডোনাল্ড ট্রাম্প। এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হিলারি ক্লিনটন সহ ডেমোক্রেটিকদের সাথে ভালো সম্পর্কের কারণে ডোনাল্ড ট্রাম্প বেজার হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসহযোগিতা করবেন এবং বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করবেন, যাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। প্রিয় দর্শক, এই সকল প্রপাগান্ডা আজকে মিথ্যায় পরিণত করলেন ডোনাল্ড ট্রাম্প নিজের মুখ থেকে। অপরদিকে বাংলাদেশের পাশে যেই দেশটি বাংলাদেশকে চিবিয়ে রাখার জন্য, গলা টিপে টিপে হত্যা করার জন্য বারবার চেষ্টা করছে, সেই ভারতকে চায়না আজকে যে নিউজটি দিয়েছেন, ভারত মহাসাগর দখল করে নিচ্ছেন চায়নার নৌবাহিনী। প্রিয় দর্শক, চায়না এখন ভারত মহাসাগর দখল করে তারা তাদের নিজের জায়গা বলে দাবি করছেন, আর ভারত এখন অসহায়ের মতো কাতরাচ্ছে। না আমেরিকা তার পাশে আছে, না চায়নার দুশ্মনী বা চায়নার প্রতিযোগিতায় তার হাতে কোনো সহযোগিতা আছে। রাশিয়ার কাছ থেকে ভারত পাচ্ছে না কোনো ধরনের সুবিধা বা কোনো ধরনের সিম্পিতি। নরেন্দ্র মোদীর এই অপকর্ম আজকে রাশিয়া, চায়না, আমেরিকা সহ সবাই জেনে ফেলেছে যে নরেন্দ্র মোদীর কুকীর্তির কারণে বাংলাদেশের রাজনীতিতে ওই সমস্ত দেশগুলো বিতর্কিত হচ্ছিলেন। তাই রাশিয়ার নিজেকে পরিষ্কার করার জন্য বাংলাদেশের সাথে তাদের যে ব্যবসা বাণিজ্য আছে, রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে, সেটা যাতে করে কন্টিনিউ করতে পারে রাশিয়া, সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভালো সম্পর্ক গড়ার জন্য সেদিন তাদের অ্যাম্বাসেডর দৌড়িয়ে গিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাছে এবং বলছেন যে রাশিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে সহযোগিতা করে পাশে থাকতে চায়। প্রিয় দর্শক, সেই জায়গা থেকে আজকে পরিষ্কার যে চায়না বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছে, রাশিয়া বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছে। আজকের ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় আমরা বলতে পারি যে বাংলাদেশে এই মুহূর্তে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করবেন, তাদের বুঝে শুনে বিরোধিতা করা উচিত। বিশ্ব মোড়লরা, বিশ্বের শক্তিশালী দেশগুলা যেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে সুসম্পর্ক রাখছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সুসম্পর্ক রাখছে, তাহলে আপনারা কার বিরোধিতা করছেন সেটা বুঝে শুনে করুন। সুইজারল্যান্ডে একদিনেই 13টির বেশি বৈঠক সেরেছেন ডক্টর ইউনূস। দর্শক,
এই খবরটি যখন সামনে আসে তখন মনে পড়ে বিগত সময়ের সরকার প্রধান শেখ হাসিনার সময়কার কথা। একটা বৈঠকের জন্য 10 দিন 12 দিন 15 দিন, মানে এটাকে একটা মানে বিনোদনমূলক একটা সফরে তিনি পরিণত করেন। মানে প্লেন ভর্তি করে স্পেশাল ফ্লাইট নিয়ে যান পরিবারের সমস্ত সদস্যরা, এবং বিদেশে যে যেখানে থাকেন সব জড়ো হন, এবং রীতিমতো একটা মজমা শুরু হয়। একটা বৈঠক করেন বা দুইটা বৈঠক করেন, গুরুত্বহীন বৈঠক, কোনো দ্বিপাক্ষিক কোনো বৈঠক না, সাইড লাইনে এর ওর সাথে দেখা করেন, ওইটাকে ফুলায় ফাপায় বলা হয় একটা বিশাল বৈঠক করছেন, তারপরে শেষ। তারপরে হলো তার দলে নেতা কর্মী পরিবার, এই মার্কেটিং সিটিং মিটিং এইসব দিয়ে সময় কাটান, রাষ্ট্রের অর্থের অপচয় হন। আমার বারবার একটা ইচ্ছা জাগে যে অন্তত সরকার প্রকাশ করুক যে শেখ হাসিনার সফরে, একটা সফরে কত খরচ হতো রাষ্ট্রের। সেই তুলনায় দেখেন ডক্টর ইউনূস এখন যেখানেই যাচ্ছেন, যে সামিটে যাচ্ছেন, সেখানে আলো ছড়াচ্ছেন, সেখানকার প্রধান প্রধান ব্যক্তিদের সঙ্গে তিনি একের পর এক বৈঠক করেছেন, সংবাদ সম্মেলন করছেন কত হাস্যোজ্জ্বল ভাবে, এবং সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছেন তার বক্তব্য। আর আমাদের আগের যখন কি সরকার প্রধান শেখ হাসিনা বলতেন, মানে একটা হাসাহাসি হতো, প্রশ্ন করে একটা, উত্তর দেয় একটা, মানে এবং তার যে ইংরেজি বচনভঙ্গি এগুলো নিয়ে মোটামুটি হাসি তামাশা সৃষ্টি হতো। কিন্তু সাবলীল ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সবাই তার বক্তব্যগুলোকে একটা শিক্ষা হিসাবে গ্রহণ করে, এই জন্য মন্ত্রমুগ্ধের মতো তার বক্তব্য শুনে অনেক সবাই ছাত্র হয়ে যায় আর শিক্ষক হয়ে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং একদিনেই 13টা বৈঠক সেরেছে। চিন্তা করেন তার এই বয়সে কি পরিমাণ কর্ম উদ্দীপনা, যে 13টা বৈঠক সেরেছেন, এবং গুরুত্বপূর্ণ বৈঠক। প্রেস কনফারেন্সে তার সরব উপস্থিতি নিশ্চয়ই দর্শক দেখেছেন। খবরে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে একদিনেই 13টির বেশি বৈঠক করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার ডক্টর ইউনূস এই বৈঠকগুলো সম্পন্ন করেন। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরকে আরো বেশি কার্যক্রম করতে চান। চট্টগ্রামে বিনিয়োগ ও সহায়তার ব্যাপারে দুটো বৈঠকের ব্যাপারে জানান প্রেস সচিব। তিনি বলেন, চট্টগ্রাম কার্যক্রম হলে তার নেপাল, ভুটান, নর্থ ইস্ট ইন্ডিয়া অঞ্চলের জন্য বড় একটি পোর্ট হিসেবে কাজ করবে। মেটার সাথে বৈঠক নিয়ে প্রেস সচিব বলেন, বাংলাদেশে ফেসবুকের ফ্যাক্ট চেকিং চালু থাকবে এবং তারা বাংলাদেশে অপতথ্য ছড়ানোর ব্যাপারে অবগত থাকবে। এর আগে 4 দিনের সফরে 20 জানুয়ারি সুইজারল্যান্ডে যান তিনি। সফরকালে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, আলোচনা করেছেন। সফর শেষে 25 জানুয়ারি তার দেশে ফেরার কথা। এর মধ্যে দেখেছেন জার্মানির চ্যান্সেলর সাথে বৈঠক করেছেন, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সাথে কথা বলেছেন, আরো গুরুত্বপূর্ণ অনেকের সাথে কথা বলেছেন। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে তার সাইড লাইনে বৈঠক হয়েছে, একটার পর একটা বৈঠক, বিরতিহীন বৈঠক। এবং সমস্ত বৈঠকগুলোতে তিনি বাংলাদেশের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের পরবর্তীতে কিভাবে সেই গণঅভ্যুত্থান সংঘটিত হলো, এবং 15 বছরের যে দুঃশাসন, সেই বিষয়গুলো উল্লেখ করেছেন, এবং সামনে বাংলাদেশ কি ধরনের রূপান্তর চান সেগুলির ব্যাপারেও তিনি আর্থিক সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি সহ অন্যান্য সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তাদের সঙ্গে কথা বলেছেন। এমনকি আমিরাত, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বিশ্ব সরকার সম্মেলনে দাওয়াত দেওয়া হয়েছে তাকে এবং 3 উপদেষ্টাকে, যাতে তারা শুনতে চান বাংলাদেশের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার পতন কাহিনী কিভাবে সংঘটিত হলো। তার মানে হচ্ছে এর আগে যে জাতিসংঘের সম্মেলনে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানেও দেখেছেন যে জো বাইডেনের সঙ্গে সাইড লাইনে ব্যতিক্রম নিয়ে একটি বৈঠক করেছেন, যা কখনই হয় না, তার সঙ্গে কিন্তু বৈঠক করেছেন। তারপরে মার্কিন যেই পররাষ্ট্র মন্ত্রী ছিলেন তার সঙ্গে অ্যান্থনি ব্লিংকেন, তার সঙ্গে বৈঠক করেছেন, একের পর এক বৈঠক করেছেন। অর্থাৎ যেখানে তিনি যাচ্ছেন সেখানে সর্বস্তরে সবার সঙ্গেই কিন্তু বৈঠক করছেন। শুধু তার সাথে কম্পেয়ার করেন আমাদের সেই সাবেক শেখ হাসিনার সফরগুলো থাকতো দীর্ঘ লম্বা, কিন্তু ফলাফল থাকতো শূন্য, একটা দুইটা বৈঠক এবং খুব গুরুত্বহীন বৈঠকগুলি থাকতো, এবং সেটাকে ফুলাই ফলায় প্রচার করা হতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটা বৈঠকের খবরগুলি ফলাও করে কিন্তু প্রচার করা হচ্ছে, এবং তার সচিত্র প্রতিবেদন নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে সংবাদের গুরুত্বপূর্ণ অংশ আপনারা দেখেছেন, তারই আলোকে কিছু কথা বলতে চলেছি। আপনারা জানেন সীমান্তবর্তী যে সকল কার্যক্রম বা ভারত বাংলাদেশের যে পরিস্থিতি এবং ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি নিয়ে আসলে কি কথাবার্তা হয়েছে, তিনি কিন্তু বাংলাদেশ এবং ভারতের দুপক্ষের যে মীমাংসার বিষয়টি, তারা কিন্তু সে বিষয়টিও এখানে তুলে ধরার কথা বলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু পরমাত্ম সহিষ্ণু, মানে যত রকমের ঘটনা আছে সবকিছুই কিন্তু ইতিমধ্যে তিনি শুনেছেন এবং বুঝছে। দুই দেশের যে পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, সেটা কিন্তু তারা এখন পর্যন্ত দেখতে পাচ্ছে। এরই ধারাবাহিকতা নিয়েও কিন্তু তারা অনেকেই অনেক রকম কথা বলতেছে সে বিষয়ে, বা তারই আলোকে কিন্তু আজকে এই ভিডিওটি ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম আপডেট সকল সংবাদ পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।